হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বৈদিক যুগ নিয়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব, যেটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখে নেব আর্যরা ভারতের প্রবেশের আনুমানিক সময় হলো 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় আর্যরা ভারতে প্রবেশ করে। তাদের বাসস্থান কোথায় ছিল? সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু কি? সিন্ধু, তার 5টি উপনদী এবং সরস্বতী, এই সবগুলিকে মিলিয়ে সপ্ত সিন্ধু বলা হয়। কিন্তু আর্যদের উৎসস্থল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও মতভেদ আছে। ম্যাক্স মুলার বলেন যে আর্যরা এসেছিলেন মধ্য এশিয়া থেকে, বাল গঙ্গাধর বলেন উত্তর মেরু থেকে, এবং স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে আর্য জাতির আদি বাসভূমি বলে উল্লেখ করেছেন। মধ্য এশিয়ার এশিয়া মাইনরে, বর্তমানে যেটি তুর্কি, প্রাপ্ত বোঘাজকাই লেখ থেকে উল্লিখিত 4টি বৈদিক দেবতার ইন্দ্র, বরুণ, মিত্র এবং নতস্য নাম আর্যদের আদি বাসস্থান হিসেবে মধ্য এশিয়াকেই প্রমাণ করে। অর্থাৎ এই যে তুর্কিতে পাওয়া গেছে বোজাকাই লেক, এখানে ইন্দ্র, বরুণ, মিত্র এবং নতস্য এই দেবতাগুলির নাম উল্লেখ আছে। তাই মধ্য এশিয়াকেই আর্য জাতির আদি বাসস্থান বলা হয়। তাই আর্যরা যে মধ্য এশিয়া থেকে এসেছে এটা বেশিভাবে প্রমাণিত হয়। নেক্সট আমরা আর্য সম্পর্কে কিছু জেনে নেব। তো আর্য, এই আর্য কথার অর্থ কি? আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত বা অভিজাত মানুষ। এই আর্য কোনো জাতি নয়, আর্য হচ্ছে একটা ভাষাগত ধারণা, এবং আর্যরা সংস্কৃত ভাষা বলতো, এবং এই সংস্কৃত হচ্ছে একটি ইন্দো ইউরোপীয় ভাষা। স্টুডেন্টস, হয়তো এখানে অনেক কিছু লেখা নেই, কিন্তু আমি মুখে যেগুলি বলছি সেগুলিও তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ এগুলি লেখা নেই কিন্তু এগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই আমি বলছি যে আর্যরা, আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ, এবং আর্যরা যে ভাষা বলতো সংস্কৃত, সেটি একটি ইন্দো ইউরোপীয় ভাষা, এবং এই আর্য কোনো জাতি নয়, আর্য হচ্ছে একটি ভাষাগত ধারণা। নেক্সট, বৈদিক যুগকে দুভাগে ভাগ করা হয়, আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগে যেহেতু ঋগ্বেদ রচিত হয়, তাই একে ঋগ বৈদিক যুগও বলা হয়। এই আদি বৈদিক যুগে একটি পরিবারকে বলা হতো কুল, এবং কুলের প্রধানকে বলা হতো কুলপা, এবং এই পরিবারের প্রধান ছিলেন পিতা। কয়েকটি কুল বা পরিবার নিয়ে গঠিত হতো একটি গ্রাম, এবং এই গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিণী, এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিশ, এবং এই বিশের প্রধানকে বলা হতো বিশপতি, এবং কয়েকটি বিশ নিয়ে গঠিত হতো একটি জন বা রাজ্য, এবং এই জন বা রাজ্যের প্রধানকে বলা হতো রাজন, জনস্য বা গোপতি। নেক্সট, ঋগ্বৈদিক যুগ। ঋগ্বৈদিক যুগের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে মহিলাদের সম্মান ছিল, সভা ও বিধাতায় অংশগ্রহণ করতে পারত। পরিবারকে কুল বলা হতো, এবং পরিবারের প্রধানকে বলা হতো কুলপা। কয়েকটি কুল নিয়ে গঠিত হতো একটি গ্রাম, এবং গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিণী, এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো একটি বিশ, এবং বিশের প্রধানকে বলা হতো বিশপতি, এবং কয়েকটি বিশ নিয়ে গঠিত হতো একটি জন বা রাজ্য। রাজাকে পরামর্শ দেওয়ার জন্য ছিল পুরোহিত, সেনানী। সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, পুরোহিত, পুরোহিত, যোদ্ধা এবং সাধারণ মানুষ। ঋগ্বৈদিক যুগের শেষে শূদ্র শ্রেণীর আবির্ভাব ঘটে, বর্ণভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়। পরবর্তী বৈদিক যুগ, এখানে কিন্তু মহিলাদের অধিকার খর্ব হয়, তাদের সভায় যাওয়ার অনুমতি লোপ পায়, রাজা আরও শক্তিশালী হন, জনপদের উদ্ভব হয়। ঠিক আছে, এই ঋগ্বৈদিক যুগে কিন্তু জনপদের উদ্ভব হয়নি, লোহার ব্যবহার চালু হয়। ঠিক আছে, কৃষিকার্যে লোহার ব্যবহার চালু হয় পরবর্তী বৈদিক যুগে। পুরুষ সূক্ত মতবাদের উদ্ভব হয়। পুরুষ সূক্ত কি? ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু বা হাত থেকে ক্ষত্রিয়, জাং থেকে বৈশ্য, এবং পা থেকে শূদ্র শ্রেণীর আবির্ভাব হয়েছে, এটি একটি মতবাদ, একেই পুরুষ সূক্ত বলা হয়। নেক্সট, চতুরাশ্রম। তো চতুরাশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টি স্তরকে বলা হয় চতুরাশ্রম। গোত্র প্রথার উদ্ভব হয়। তো গোত্র প্রথার উদ্ভব পরবর্তী বৈদিক যুগে হয়। অনুলোম ও প্রতিলোম বিবাহের সূচনা হয়, রাজসূহ ও অশ্বমেধ যজ্ঞের সূচনা হয়, নারীর মর্যাদার অবনতি ঘটে, শতমনা ও কৃষ্ণাল এই 2টি মুদ্রা চালু হয়, নিষ্ক পরিমাপের এককে পরিণত হয়, চাষের সময় দোফসলি রবি খারিফ শস্যের চাষ হয়। নেক্সট, 10 রাজার যুদ্ধ। কথিত আছে রাভি নদীর তীরে এক যুদ্ধ হয়, রাজা সুদাস এবং ভরত একত্রে 10টি উপজাতির 5টি আর্য ও 5টি অনার্য রাজা পুরুষ সূক্তকে পরাজিত ও হত্যা করেন। ভারতের পুরোহিত বৈশিষ্ট্য ও জোটের পুরোহিত বিশ্বামিত্রর মধ্যে মতবিরোধের কারণে এই যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে জয়ী হয়েছিলেন রাজা সুদাস, এবং এই 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের 7 নম্বর মণ্ডলে বর্ণিত আছে। নেক্সট, পুরুষ সূক্ত। ঋগ্বেদের 10ম মণ্ডলে এই মতবাদের উল্লেখ পাওয়া যায়। পুরুষ সূক্তের বর্ণনা কোন মণ্ডলে পাওয়া যায়? তো 10 নম্বর মণ্ডলে। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র শ্রেণীর উদ্ভব হয়। নেক্সট, ঋগ্বৈদিক যুগে প্রধান ফসল হচ্ছে জব। প্রধান ফসলের নাম হচ্ছে জব। গাভ্যুতি হচ্ছে দূরত্বের একক। গরুর জন্য যুদ্ধকে বলা হতো গাভিষ্টি।
এবং অবক্ষপ মানে হচ্ছে খেলায় সেরা। নেক্সট, ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী যুগের মধ্যে পার্থক্য। তো ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল পাঞ্জাব সমভূমি এবং পরবর্তী বৈদিক যুগে উচ্চ গঙ্গা সমভূমি। ঋগ্বৈদিক যুগে প্রধান দেবতা ছিল ইন্দ্র, অগ্নি এবং বরুণ, এবং পরবর্তী বৈদিক যুগে বিষ্ণু, রুদ্র, প্রজাপতি, ব্রহ্মা, দেবী। তো ঋগ্বৈদিক যুগের উল্লেখযোগ্য দেবী হলো অদিতি এবং উষা। সাহিত্য, ঋগ্বৈদিক যুগে ঋগ্বেদ রচিত হয় এবং পরবর্তী বৈদিক যুগে সাম, যজু, অথর্ব এবং বিভিন্ন ব্রাহ্মণ ও উপনিষদগুলি রচিত হয়। পরবর্তী বৈদিক যুগে গোত্র এবং চতুরাশ্রম প্রথার উদ্ভব হয়। এই ঋগ্বৈদিক যুগে এবং পরবর্তী বৈদিক যুগে দুটিতেই পালি নামে এক কর প্রচলিত ছিল, যেটি হচ্ছে একটি স্বেচ্ছাকর। ঋগ্বৈদিক যুগে দুটি মুদ্রা প্রচলিত ছিল, নিষ্ক এবং মোনা। পরবর্তীকালে শতমোনা এবং কৃষ্ণান। ধাতু, তো ঋগ্বৈদিক যুগের প্রধান ধাতু ছিল সোনা, রূপা এবং তামা, এবং পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার শুরু হয়। ঋগ্বৈদিক যুগে পশুপালন ছিল প্রধান জীবিকা, কিন্তু পরবর্তী বৈদিক যুগের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। নেক্সট বৈদিক সাহিত্য। তো বেদ শব্দ বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ জানা। কে বলা হয় অপরস, কারণ মনে করা হয় যে বেদ মানুষের দ্বারা রচিত নয়, তাই একে অপরস বলা হয়। বেদের অপর নাম শ্রুতি, কারণ আগেকার দিনে বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। ঋক, সাম ও যজু এই তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। প্রতিটি বেদ সংহিতায় বিভক্ত। ঋগ্বেদে মোট 1028টি স্তোত্র আছে। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত এবং দ্বিতীয় এবং সপ্তম মণ্ডল হলো প্রাচীনতম, এবং 1, 8, 9, 10 এগুলি হলো পরবর্তী মণ্ডল। 2 থেকে 7 মণ্ডল পর্যন্ত পরিবার মণ্ডল বলা হয়। বিশ্বামিত্র রচিত গায়ত্রী মন্ত্র, যেটি সাবিত্রীর জন্য লিখেছিলেন, সেটি নবম মণ্ডল সোমবেদ অর্থাৎ সোমরসের উল্লেখ নবম মণ্ডলে পাওয়া যায়। দশম মণ্ডলে পুরুষ সূক্তের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বৈদিক যুগের উল্লেখযোগ্য দেবতা ছিল ইন্দ্র, এবং তাকে পুরন্দর বলা হয়, অর্থাৎ দুর্গের ধ্বংসকারী। সামবেদ হলো গানের সংকলন। 1063টি স্তোত্র আছে এবং ধ্রুপদ রাগ এই সামবেদ থেকেই পাওয়া যায়। যজুর্বেদ, এখানে যজ্ঞের নিয়ম কানুন আছে। যজ্ঞ যেমন রাজসূয়, বাজপেয়। যজুর্বেদ দুভাগে বিভক্ত, কৃষ্ণ এবং শুক্ল। কৃষ্ণ অর্থাৎ কালো এবং শুক্ল অর্থাৎ সাদা। অথর্ববেদে কি আছে? জাদুবিদ্যা এবং আয়ুর্বেদ। 20টি কাণ্ডে বিভক্ত। ব্রাহ্মণ অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট, অরণ্যক কি? অরণ্যবাসী মুনি ঋষিদের দ্বারা রচিত, যজ্ঞের পরিবর্তে ধ্যানের উপর গুরুত্ব দেওয়া। নেক্সট, উপনিষদের অপর নাম হচ্ছে বেদান্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ। 108টি উপনিষদ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মুন্ডক উপনিষদ, এবং এই মুন্ডক উপনিষদ থেকেই সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব বেদাঙ্গ, এবং বেদাঙ্গের অপর নাম হলো স্মৃতি। 6টি বেদাঙ্গ আছে: শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত এবং জ্যোতিষ। এটা আমরা ট্রিক দিয়ে মনে রাখি। শিখব নিজ ছন্দে। সি থেকে শিক্ষা, ক দিয়ে কল্প, ব থেকে ব্যাকরণ, নিজ অর্থাৎ নি থেকে নিরুক্ত, আর জ থেকে জ্যোতিষ, এবং ছন্দে অর্থাৎ ছন্দ। শিখব নিজ ছন্দে। ঠিক আছে। নেক্সট, মহাভারত কে রচনা করেন? তো মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেন, এবং এই মহাভারতের অপর নাম হলো জয় সংহিতা বা শতসহস্র সংহিতা। মহাভারত 18টি পর্বে বিভক্ত। নেক্সট, রামায়ণ কে রচনা করেন? তো বাল্মীকি রামায়ণ রচনা করেন, এবং রামায়ণের অপর নাম হলো আদিকাব্য। নেক্সট, ভারতের কয়েকটি দর্শন এবং তার রচয়িতা। ন্যায় দর্শন কে রচনা করেন? গৌতম। সাংখ্য দর্শন কপিল। যামিনী। উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন মহর্ষি ব্যাস। বৈশেষিক দর্শন কনাদ, এবং যোগ দর্শন পতঞ্জলি। এই ছিল ষষ্ঠ শ্রেণীর বৈদিক যুগের সমস্ত প্রশ্ন উত্তর। See you in my next video. Till then, thank you for watching.